আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়, এটা যদি আমাদেরকে একটু বলতেন। শৈশব তো আসলে আমার চট্টগ্রাম শহরে। আমার জন্ম পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে। জি। 1947-এ 3 বছর বয়সে আমি চলে এসেছি চট্টগ্রামে। আচ্ছা, আমার বাবার হাত ধরে। ওটা কি দেশ বিভাগের সঙ্গে সঙ্গে। ওকে। ইনফ্যাক্ট আমার ফাদার 1944 সাল থেকেই চট্টগ্রামে চাকরি করতেন রেলওয়েতে। জি। তো সুতরাং আমরা বাস্তুচ্যুত না আর কি, মানে বাবার চাকরি সূত্রেই এসেছি আমরা চট্টগ্রামে। আচ্ছা। সেখানেই আমি স্কুল এবং কলেজ দুটো পার করেছি চট্টগ্রাম। ডেফিনেটলি পশ্চিমবঙ্গের বা ওই সময়ের কোনো মেমোরি আপনার তখন আমার বয়স 3। সো সেটাই বলছিলাম, থাকার কিছুই মনে নেই তখন। জি। তো পরে অবশ্য আমি 47 সালে এলাম, 56-তে একবার গিয়েছিলাম, তারপরে 2012-তে গেলাম। আচ্ছা। সে 1956, তারপরে 2012, এই দুবার যাওয়া হয়েছে আমার। আমার আত্মীয় স্বজন সবাই আছে ওখানে, তারা বাড়ি ঘরে থাকে। এত বছর পরে গিয়ে ওখানে মানে ফিলটা কি হলো আসলে? অসাধারণ ফিলিং হয়েছে, মানে এটা বলার অপেক্ষা রাখে না। এক ধরনের শিহরণ। এবং বিশেষ করে ঘোরাফেরা করার পরে যখন বংশের কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ালাম, আমার সেই মনে পড়লো পূর্বপুরুষের কথা, যাদেরকে আমি কোনোদিন দেখিও নাই, তারা সব শুয়ে আছে। গল্প শুনে শুনে বড় হয়েছেন নিশ্চয়ই বাবা মায়ের কাছে। তো সেই সব মানে ইনফ্যাক্ট আমি কেঁদেছি তখন। তো যাই হোক, ছোটবেলা থেকে যেহেতু বিচ্ছিন্ন, আগের মতো সেই ফিলিংসটা হয়তো নেই, কিন্তু তারপরে বুঝলাম যে শেকড়ের টান তো কেউ ভুলতে পারে না। নিশ্চয়ই। আর চট্টগ্রাম শহরের সাথে তো মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আমি। এখনও চট্টগ্রাম বলতে আমি অজ্ঞান। আমি সুযোগ পেলেই চট্টগ্রাম যাই। আমি চট্টগ্রামে আমার শৈশবের যে জায়গাগুলো, রেলের কলোনি, বাটাইল পাহাড়, সমুদ্র, রেল লাইন, বাড়ির পাশে রেল লাইন, মানে এগুলো মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমার শৈশবের সাথে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি সম্প্রতি একটা মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি দেখছিলাম আপনি আপনার জীবনের সমস্ত অর্জনকে ডেডিকেট করছেন আপনার ওয়াইফকে, যেটা আমার কাছে একটা অসাধারণ ব্যাপার মনে হয়েছে। প্রায় 50 বছরের 55 ইয়ার্স কনজুগাল লাইফ। যিনি আমার স্ত্রী, উনি অ্যাকচুয়ালি আমার দোলা ভাইয়ের বোন। জি। ছোট বোন। আমি সেই 10 বছর বয়সে আমার বোনের বিয়ে হয়েছিল। তা আমার যখন বয়স 10, তখন থেকে ওদের বাড়িতে যাতায়াত। ওরা গ্রামে থাকতো যদিও, কিন্তু সে মানুষ হয়েছে আমার বোনের কাছেই। জি। শহরে। তো সেই যাতায়াত থেকে একটা সময় দুজনেই আমরা বড় হয়েছি। তারপরে এক সময় একজন আরেকজনকে কাছে পেয়েছি, কাছে টেনেছি, পরিচয় মানে কি বলবো, আপন হয়েছি। তো আমাদের মধ্যে একটা অবস্থা দাঁড়ালো যে দুটো পরিবারই জানলো আমাদের ব্যাপারটা, এবং তার মধ্যে বেশ একটু রেষারেষি শুরু হলো আর কি দুই পরিবারের মধ্যে, যে এই এক বাড়িতে দুই বিয়ে আমরা দিব না। ওকে। এরকম একটা পরিস্থিতি আর কি। আমার মাও বললো যে না, মেয়ে দিয়েছি বলে ছেলেও দিতে হবে ওখানে, কথা না। ওনারাও বললেন যে এই ছেলের তো ঘর বাড়ি নেই, সে তো ইন্ডিয়াতে বাড়ি ঘর তার। তো যাই, এমন একটা অবস্থা চলছিল আর কি। ঠিক সেই সময় কিছুদিন আগে আমার বাবা মারা গেলেন। তারপরেও আমরা ওই টানাটানির মধ্যেই ছিলাম। হঠাৎ করে আমার দুলাভাই মারা গেলেন 70 জানুয়ারিতে, জানুয়ারি 31 তারিখে খুলনাতে। তো গেলাম আম্মাকে নিয়ে। ওখানে দেখলাম যে কবর টবর দেওয়ার পরে সন্ধ্যের পরে একটা পারিবারিক মিটিং হলো, আমি বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে। ওখানে কি যেন একটা হয়ে গেল ভিতরে। ওনারা নিজেরা ডিসিশন নিয়ে ফেললেন যে এই দুই পরিবারের সম্পর্কটা বিচ্ছিন্ন করা যাবে না, এটা আরো মজবুত করতে হবে। এই সম্পর্কটা রাখতে চান ওনারা, ওদের বিয়েটা দিয়ে দিতে হবে। আমার শুনেছি আমার মাই প্রস্তাব করেছিলেন, আমি চাই যে এটা হোক, আপনারা কি বলেন? ওনারা বলেছেন হ্যাঁ, এই সম্পর্কটা আমরা নষ্ট করতে চাই না। এখন তাই বলে যে তখনই হবে এমন জানতাম না, কিন্তু ঠিকই ওই কুলখানির পরের দিনই আমার আক্ত হয়ে গেল আর কি, 70 সালের ফেব্রুয়ারির 4 তারিখে। এবং এখন হচ্ছে 55 বছর হয়ে গেছে। তো ওই হলো বিয়ের ইতিহাস।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনাকে যখন উনি মানে জীবনসঙ্গী হিসেবে নিচ্ছেন তখন আপনার অবস্থাটা কি? মানে আপনি নাটক পাগল মানুষই পুরোপুরি, আমার তো নাটক পুরো চলছে। নাকি আপনি চাকরিতে আছেন? চাকরিতে আছি। আচ্ছা। আমি কিন্তু চাকরি ছাড়িনি কখনো। আমি পুরো চাকরি করছি এবং নাটক করছি, এবং আমার ম্যাক্সিমাম সময় কিন্তু মানে যে বাড়িতে রেস্ট নেওয়া এইটা হতো না। অফিস করতাম, তখন তো অফিস ছিল বেলা 7টা থেকে 2টা পর্যন্ত, 7:30 থেকে 2টো আমাদের গভর্নমেন্ট অফিস ছিল। আর তারপরে যেহেতু আমি প্রফেশন, আমার ইঞ্জিনিয়ারিং, আমাকে তো 24 আওয়ার্স অন ডিউটি থাকতেই আপনি হতো। তো ওই সময় স্ক্রিনেও চলে এসেছেন, টেলিভিশন স্ক্রিনেও তো এসেছেন বোধহয়। হ্যাঁ, স্ক্রিনে এসছে, কিন্তু টেলিভিশন তো তখন খুব কম হতো আর কি, মাসে একটা নাটক হয়তো। এটা তো একটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার তখন ওই মুহূর্তে। গোটা ঢাকা শহরে 1000 টেলিভিশন সেট ছিল। হ্যাঁ, আর আমাদের হয়তো হয়তো মাসে হয়তো একটা নাটক। তারপরে পরে আস্তে আস্তে বেড়েছে এরকম আর কি। না, ওই সময়টাতে কি মানে ওয়াইফের সঙ্গে কোনো বোঝাপড়া ছিল যে আমি কিন্তু আমার? না, ও তো আমাকে খুব ভালো করেই জানতো যে আমি কিসের পাগল, কি ব্যাপার। আচ্ছা। এবং প্রথমেই আমাদের কথাবার্তা হয়েছে, বলে কোনো অসুবিধা নেই, তুমি তোমার নাটক করো, আমার কোনো সমস্যা নাই। সে এটাকে খুব এনজয় করতো। এবং আমি একটা কথা বলি আপনাকে, যে এখন মিডিয়াতে মানে নন পারফর্মার হিসাবে তার চেয়ে পপুলার কেউ আছে বলে আমার মনে হয় না। কেন বলছেন এটা? আমি জানি না, সে ওই যেত আমার সাথে, যেত কখনো, আর মেয়ে বিপাশাকে নিয়ে যেত প্রায় সঙ্গে সঙ্গে, সবার সাথে আলাপ পরিচয়, মানে এমন একটা পপুলার ফিগার হয়ে গেছে সে মিডিয়াতে। তো এটা খুব আমার ভালো লাগতো, যে এটা হওয়াতে আরো সুবিধা হয়েছে যে সে এনজয় করতো। আমি যখন শুটিং করতাম বা যেতাম, সে কিন্তু আমার সাথে খুব কম যেত। আমার বাড়িতে আসতো লোকজন, তাদেরকে আপ্যায়ন করা, এই মিডিয়ার লোকজন। আপনার অভিনয় দেখে বা একই সাথে নিশ্চয়ই বসে নাটক দেখা হয়েছে। হ্যাঁ, এইটা হলো যে এইটা একটা ইম্পর্টেন্ট কথা, যে সে আমার খুব কট্টর সমালোচক। মানে ওর কাছ থেকে স্কেপ করার আমার কোনো উপায় নেই কখনো। ভালো হলে সুন্দর করে বলতো, আর ভালো না লাগলে এটা কি করলে, এটা তো হলো না, এরকম এরকম কেন করলে, আচ্ছা তুমি এই পোশাকটা এই ক্যারেক্টারে কেন পড়লে, মানে এই ধরনের মানে সমালোচনাগুলো এরকম। যারা ফ্যান তারা কিন্তু কোনোদিন এগুলো বলবে না বা দেখবে না। সুতরাং আর এখানে দেখেছি আমি, আমার মেয়ে বিপাশা যখন অভিনয়ে নামলো, ওকে সাজানো, ওকে বোঝানো ক্যারেক্টার, ওকে স্ক্রিপ্টে হেল্প করা, সাংঘাতিকভাবে সে কাজ করতো। আমাদের বিপাশা হাতের ক্ষেত্রে কি মানে আপনার কোনো ধরনের ইচ্ছা ছিল নাকি ওনার জার্নিটা ওনার মতো? ও আমার থেকেই সে জাস্ট ওই দেখে দেখে তার শখ, সেখান থেকেই সে শুরু করেছে। আমরা কেউ পুশ করিনি তাকে। ওকে। কিন্তু আমরা যেটা পুশ করেছি সেটা হলো যে নাচ এবং গান। বিপাশা গান শিখেছে ছোটবেলা থেকে, আর ছোট মেয়ে নাতাশা ও নাচ শিখেছে। দুইজনে ছায়ানটে শিখতো। পরে যখন স্কুল ছেড়ে দিল তখন ওগুলো ছেড়ে দিয়ে তারা যার যার পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। কিন্তু বিপাশা গানটা ধরে রেখেছিল অনেক দিনই, পরে আর পারলো না। রবীন্দ্রসঙ্গীত করতো, আমি যদি রবীন্দ্রসঙ্গীত করতো, এবং সঞ্জিদা আপার ওখানেও কিছুদিন শিখেছে। তারপরে মিতার কাছেও কিছুদিন শিখেছে, কিন্তু ওই পারলো না পরে, কারণ ও চারুকলা যখন পড়াশোনা করলো তখন অনেক ব্যস্ত হয়ে গেল। নাটক করে মিডিয়াতে, এই আমাদের প্যাকেজ নাটক যেটাকে আমরা বলি, 30 দিন কাজ হয়। আবার ওদিকে চারুকলার পড়াশোনা, তারপরে তার হোমওয়ার্ক থাকে যেগুলো, সেগুলো ক্লাস ওয়ার্ক থাকে, বাইরে কাজ করতে হয়, মাঠে ফিল্ডে আঁকা আঁকি, মানে তখন আর গানটা সে সময় দিতে পারলো না ঠিক মতো। এখন যেমন নাটক করেই না সে, এখন তো দেশে থাকে না, বিদেশে থাকে, এখনও পেইন্টিং নিয়েই থাকে।